শুভ সন্ধ্যা। বিবিসি বাংলার আয়োজন বাংলাদেশ সংলাপের আজকের অনুষ্ঠানমালায় প্যানেলে রয়েছেন লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল আইরিন খান, রয়েছেন ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম, রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান। ঈদের জন্য 2 সপ্তাহের বিরতির পর আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কামাল আহমেদ। বরাবরের মতোই দর্শকবৃন্দ, আপনারা যে সমস্ত প্রশ্ন জমা দিয়েছেন সেসব প্রশ্ন থেকে কিছু প্রশ্ন আমরা বাছাই করে নিয়েছি। সেসব প্রশ্নে প্যানেল সদস্যরা যেমন তাদের মতামত দেবেন, ঠিক তেমনি আপনারাও মন্তব্য করার অথবা সম্পূরক প্রশ্ন করার সুযোগ পাবেন। আজ সন্ধ্যার প্রথম প্রশ্ন সুব্রত কুমার দাস বনানী থেকে এসছেন। বাংলাদেশে প্রায় 1 বছর ধরে জরুরি অবস্থা জারি আছে। এই জরুরি অবস্থা কি সাধারণ মানুষের অধিকার তথা মানবাধিকার লঙ্ঘিত করছে না? আপনারা কি মনে করেন? বছরের শুরুতেই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছে যে জরুরি অবস্থা অবিলম্বে তুলে নেওয়া উচিত, জরুরি অবস্থা থাকার আর কোনো প্রয়োজন আছে বলে তারা মনে করছেন না, এরকম কথা এসছে। মাহফুজ আনাম। অবশ্যই ইমার্জেন্সি রুল একটি অস্বাভাবিক পরিস্থিতি। এখানে অবশ্যই মানবাধিকার মানে আমরা যে ধরনের অধিকার পেয়ে অভ্যস্ত, আমাদের কনস্টিটিউশনে যেগুলো গ্যারান্টিড আছে সেগুলোর অনেকগুলো অধিকারই এই ইমার্জেন্সি রুলের আন্ডারে এখন সাসপেন্ডেড আছে। তো আমি মনে করি যে এটা একটা অস্বাভাবিক পরিস্থিতি, এটার যত শীঘ্রই এটার সমাপন হওয়া উচিত এবং এ ব্যাপারে আমাদের আগামী নির্বাচনকে একটা সফল সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক পরিস্থিতিতে ফিরে যাওয়ারই একটি বিরাট সুযোগ এবং সেদিকে আমাদের যাওয়া উচিত। আইরিন খান। আমি মাহফুজ আনামের সঙ্গে একমত। এটা একটি অস্বাভাবিক অবস্থা এখন এখানে, এবং জরুরি ইমার্জেন্সি রুল যেটাকে বলে সেটা শুধু ইমার্জেন্সির জন্য, কাজেই সেটা সময়ে এবং স্কোপে সীমিত হওয়া উচিত। এবং যখনই ইমার্জেন্সি আসে তখনই কিছু কিছু মানবাধিকার সীমিত হয়। আন্তর্জাতিক আইনে আছে যে সেই সীমা কতটুকু লিমিট করা যায়, কতটুকু কোন কোন অধিকার কিভাবে লিমিট করা যায় সেটাও লেখা আছে পরিষ্কারভাবে। বাংলাদেশে যেসব লিমিটেশনস এসছে সেগুলো সব লিমিটেশনগুলো আন্তর্জাতিক আইন মেনে আসেনি, সেটা সম্বন্ধে আমাদের অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বেশ কিছু কনসার্ন আছে। কিন্তু আরেকটা কথাও ঠিক যে আমরা শুধুমাত্র এই একটি বছর এবং এই যে জরুরি অবস্থা হচ্ছে তার উপরে না দেখে বাংলাদেশের মানবাধিকার সিচুয়েশনটা কেমন সেটা দেখা উচিত। আগে কেমন ছিল, এখন কেমন চলছে, দেখলে আপনি দেখবেন কিছু কিছু প্রবলেম আগেও যেটা ছিল এখনও সেটা আছে। আমরা সেই প্রসঙ্গে একটু পরে যাই। আপনি বলেছেন যে বাংলাদেশে জরুরি অবস্থার চলাকালীন সময়ে যে মানবাধিকারের বিভিন্ন অধিকার সীমিত হয়েছে সেটা অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের সাথে সঙ্গতিপূর্ণ নয় বা আন্তর্জাতিক আইনের বাইরে। আন্তর্জাতিক আইনে কতটুকু পর্যন্ত এই সুযোগ আছে? আন্তর্জাতিক আইনে লেখা আছে যে ন্যায় বিচারের যে অধিকারটি আছে সেইটা সীমিত করা যায় না। ন্যায় বিচার সবসময় সেটা ন্যায় বিচারের অধিকার থাকবে মানুষের। আন্তর্জাতিক আইনে লেখা আছে যে দ্য রাইট টু লাইফ, বাঁচার যে অধিকার আছে আমাদের সবার, সেটাকে লঙ্ঘন করা যায় না শুধুমাত্র ইমার্জেন্সি রুল হচ্ছে বলে। সেটা কোনো ক্ষেত্রেই কোনো অবস্থাতেই সেটা লঙ্ঘন করা যায় না, সেটা সীমিত করা যায় না। এরকম অনেক কিছু রাইটস আছে যেগুলোকে সীমিত করা যায় না। আবার কিছু কিছু রাইটস আছে, যেমন ধরুন দ্য রাইট টু অ্যাসেম্বলি, মানুষ জড়ো হওয়ার, পাবলিক জায়গায় মানুষ জড়ো হওয়ার রাইটটা, সেটা সীমিত করা যায়, কিন্তু সেটাও কতটুকু করা যায়, কোন কারণে করা যায়, সেটা কতটা দরকার সেটা দেখে মেপে করা উচিত। বাংলাদেশ ইজ পার্টি to the UN Covenant on Civil and Political Rights, International Treaty বাংলাদেশ সাইন করেছে। বাংলাদেশকে সেটা ফলো করা একেবারেই মানে অব্লিগেশন আছে বাংলাদেশে। গত 1 বছরে জরুরি অবস্থা থাকাকালীন সময়ে বাংলাদেশে মানবাধিকারের কোন কোন ক্ষেত্র লঙ্ঘিত হয়েছে বলে আপনাদের পর্যালোচনায় এসছে? বাংলাদেশে আমরা দেখেছি এক্সট্রা জুডিশিয়াল কিলিংস আমরা যাকে বলি, বাংলাদেশ অনেকেই সেটাকে ক্রস ফায়ার বলে, মিডিয়াতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, হ্যাঁ সেসব গত বছরও হয়েছে। আমরা দেখেছি যে যখন যাদেরকে ধরা হয়েছে বেইলের যে রাইটটা ছিল আমাদের কনস্টিটিউশনে, জামিন পাওয়ার অধিকার এখন নেই ইমার্জেন্সি রেগুলেশনসে। যে সেই যে ছোট ব্যাপারে হোক বা বড় ব্যাপারে হোক জামিন এখন
দেওয়ার কোনো প্রভিশন নাই যদি ইমার্জেন্সি রেগুলেশনের আন্ডারে চার্জশিট করা হয়। এইসব কিছু ব্যাপারে এবং যেভাবে কিছু কিছু কেস হচ্ছে কোর্টে, সেগুলো মানে ন্যায় বিচারের যে কতগুলো প্রিন্সিপালস আছে ইন্টারন্যাশনাল লতে, সেগুলো ফলো করা হচ্ছে না। আপনি ছোট্ট করে যদি ইতিহাসটা এখানে বলতে চান, যে আপনি বলেছেন আগেও বাংলাদেশে মানবাধিকার নিয়ে আপনাদের অনেক উদ্বেগ ছিল, আগের তুলনায় এখনকার পরিস্থিতি তাহলে খারাপ না আগের পরিস্থিতি আরও খারাপ ছিল? মানবাধিকারের ব্যাপারে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিন্তু কখনো কম্প্যারিজন করে না, কারণ কম্প্যারিজন করলে সেই যে মানে রেজাল্ট আসে সেটা কিন্তু সঠিক রেজাল্ট হয় না। এখন কয়জন লোক গত বছর মারা গেছে এবং কয়জন লোক 2006 মারা গেছে, দ্যাট ইজ নট দ্য বিগ কোয়েশ্চেন। যেটা আমরা দেখে আসছি সেটা বাংলাদেশের ইতিহাসে 71 থেকে নিয়ে এখন পর্যন্ত মানে একটা ইম্পিউনিটি, মানে যেখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে তার কোনো বিচার হয় না। সেই যে একটা ট্রেন্ড আছে, সেটা আগেও ছিল, এখনও আছে, এবং সেইটার বিরুদ্ধে একটা প্রতিকার দরকার। দুজন রাজনীতিকের কাছে আসার আগে দর্শকদের মধ্যে, হ্যাঁ আপনি দ্বিতীয় সারিতে তৃতীয় জন। আসলে যে প্রশ্নটা ম্যাডাম বললেন যে ক্রসফায়ার করতেছে সন্ত্রাসীদের, কিন্তু যে সন্ত্রাসী একজন মানুষকে 19 টুকরা বা 22 টুকরা করে, তাকে যদি আইন বিভাগের বা সরকারের বা সামরিক বাহিনীর একটা কর্মকর্তা গুলি করে মারে, এটা আগাছা মুক্তর মতো হতে পারে এটা। ধন্যবাদ। আপনি পেছন থেকে তৃতীয় সারিতে। হ্যাঁ, আমরা তো মনে করি আমরা এই ধরনের কোনো কিছু পাই নাই যে তারা মারছে, এই পুলিশ বা রেবে মারি ফেলাইছে। আমরা তো খবর শুনি যে তারা বলছে যে তারা এই যখন তারা নিয়ে চলে গেছিল অস্ত্রদের জন্য, তখন ইতিমধ্যে তার বাহিনী তারা অ্যাটাক করছে, এরপর তারা ক্রস ফায়ার দিছে, এই ধরনের আমরা শুনি আর কি। তাই আমরা বলতে চাই যে আমাদের কাছে যখন এই জিনিসটা চলে আসবে যে না তারে মানে সে চলে গেছিল এবং তার লোককে অ্যাটাক করছিল আমাদের লোকদের, এবং এটা নিশ্চিত হওয়ার জন্য, এবং এটা নিশ্চিত আমরা হব এই সময় যখন মানে সরকার পক্ষ থেকে বা মানে মিডিয়া পক্ষ থেকে যখন জিনিসটা ক্লিয়ার হয়ে আসবে যে না সে নিশ্চয়ই তার বাহিনীর যে ভাষ্য, সেই ভাষ্যটা বিশ্বাস করার একটা প্রশ্ন আছে এবং সেটা একটা তদন্ত হওয়া উচিত, সেটাই তদন্ত হওয়া উচিত মনে করি আমরা যে এই জিনিসটা রাইট। ধন্যবাদ। আপনি এখান থেকে দ্বিতীয় সারিতে। মানবাধিকার প্রতিষ্ঠার জন্য এমার্জেন্সি রুল কতটুকু জরুরি এবং ইমার্জেন্সি রুলের জন্য মানবাধিকারটা কতটুকু একটা সম্পূরক না পরিপূরক? আর কেউ? হ্যাঁ আপনি। ক্রসফায়ার একটি বিচারপরিত হত্যাকাণ্ড, এটা আমরা স্বীকার করি, কিন্তু আমাদের দেওয়া ফিট যখন দেওয়ালে ঠেকে যায়, যেমন ফিচি হান্নানকে যদি আমরা মেরে ফেলি, সেখানে তো আমাদের কিছু করার থাকে না, কারণ সেটা কিন্তু আমরা কেন করবো না, কারণ আমাদের ফিট তো দেওয়ালে। প্রশ্ন যেটা ছিল সে সম্পর্কে আপনার কোনো মতামত আছে যে মানবাধিকার পরিস্থিতি এটা জরুরি অবস্থার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা সম্পর্কে আপনার কি মন্তব্য? হ্যাঁ, জরুরি অবস্থার কারণে অবশ্যই মানবাধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাহমুদুর রহমান মান্না। বিশেষ করে আইরিন খান বলবার পরে আমার মনে হয় যে এটার উপরে খুব আলোচনার কোনো দরকার নেই। এই জন্যে যে যখনই জরুরি অবস্থা হবে সেটা একটা বিশেষ অবস্থা, স্বাভাবিক নয়, এবং গণতান্ত্রিক এবং মৌলিক অধিকার খর্ব হয়েছে, হবে। প্রশ্ন হচ্ছে যে বিশেষ অবস্থাটা কত সময় ধরে, এই যত দীর্ঘ হচ্ছে তখন বিশেষ অবস্থাটা বেশি বিশেষ হয়ে যাচ্ছে, এবং এটাও ঠিক যে বহু সময় জরুরি অবস্থার মধ্যেও অনেক নৈতিক মানবিক অধিকার স্বীকার করা হচ্ছে না। যেমন আপনারা বললেন ক্রস ফায়ার শুধু সন্ত্রাসীদের মারা হয়েছে, এরকম কিন্তু না, হতে পারে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানটা ছিল, কিন্তু এর মধ্যে অনেক নির্বিরোধ ভালো মানুষ মারা গেছেন। আমি এই মুহূর্তে আপনাদের একটা উদাহরণ বলি, যেমন আহসানুল্লাহ মাস্টার যে মারা গেলেন, তার যে সাক্ষী ছিল, 1 নম্বর সাক্ষী ক্রস ফায়ারে মারা গেছিল। এরকম আরও উদাহরণ আমি দিতে পারবো। একটা মিস্টেক হোক অথবা বাই ইন্টেনশন হোক, এই রকম ঘটনার সুযোগ থাকে, যে কারণে ক্রস ফায়ারের মতো ঘটনা কখনোই অনুমোদনযোগ্য হতে পারে না। ওটা একদম একেবারেই একটা বর্বর বিষয়। আর ইমার্জেন্সি যেহেতু যেরকম আইরিন খান বলেছেন, এমনকি ইন্টারন্যাশনালি যতটুকু এগ্রি করা হয় তার চাইতে বেশি এখানে জবরদস্তিমূলক অথবা তার পরিপন্থী কাজ হচ্ছে। আমরা এই জন্যই দাবি করেছি ফোর্থউইথ, মানে কোনো দেরি না করেই এখন জরুরি আইন তুলে নেওয়া উচিত। ধন্যবাদ। নজরুল ইসলাম খান। এটা আমার মনে হয় জটিল প্রশ্ন না। জ্বর হলে গা গরম হয় কি না, এটা প্রশ্ন করলে তো জবাব খুব সিম্পল আর কি, যে হয়, গরম হয়। ইমার্জেন্সি এটা তো মানবাধিকার কিছু স্থগিত করেই এটা জারি করা হয়, অতএব এতে মানবাধিকার লঙ্ঘন হয় যে এটা তো প্রমাণের অপেক্ষা রাখে না, এটা হয়। সিম্পল উত্তর আর কি। তো প্রশ্ন যেটা সেটা হলো যে এখানে যেটা আলোচনা হচ্ছে যে বিশেষ পরিস্থিতিতে এগুলো করা হয়েছে। এখন মজা হলো আর কি যে সেই বিশেষ পরিস্থিতি থেকে আমরা কতখানি উত্তরণ পেতে পাচ্ছি এই আইনের মাধ্যমে,
সেটাও তার একটা বিবেচ্য বিষয় আর কি। তবে যাই হোক না কেন, মানবাধিকার এমন এক অধিকার, যে অধিকার বাস্তবায়নের জন্য আমাদের শ্রদ্ধেয় আইরিন খানের মতো ব্যক্তিরা বিশ্বব্যাপী কাজ করে চলছেন। কাজে এটা কোনো কম্প্রোমাইজের বিষয় না। আইরিন খান, জরুরি অবস্থা তাহলে মানে প্রত্যাহারের জন্য কি আপনারা বলছেন যে জরুরি অবস্থা আর থাকার প্রয়োজন নেই? আমি যে কথাটা বলতে চাইছিলাম যে আমরা এখন যে কথা আমরা বললাম যে জরুরি অবস্থায় মানবাধিকার লঙ্ঘন হয় এবং হচ্ছে, কিন্তু জরুরি অবস্থায় কি মানবাধিকার রক্ষার কোনো প্রচেষ্টা হতে পারে না? একটা কি আরেকটাকে এক্সক্লুড করছে? সেই কথাটা আমাদের জিজ্ঞেস করা উচিত। শুধুমাত্র জরুরি অবস্থায় আছি বলে কি আমরা মানবাধিকার রক্ষা করার কোনো প্রচেষ্টা করতে পারি না, কোনো রিফর্ম অ্যাকশন নিতে পারি না, কোনো কিছু করতে পারি না? এখন আমাদেরকে বসে থাকতে হবে গণতান্ত্রিক সরকারের জন্য? কারণ আমরা জানি অতীতে গণতন্ত্র ছিল, কিন্তু জরুরি অবস্থার মধ্যে সরকার যদি মানবাধিকার কমিশন করে দেয়, ধরুন মানবাধিকার কমিশনের আইন সরকার চূড়ান্ত করেছে, তারপরে সরকারের দায়িত্বশীল উপদেষ্টাকে জিজ্ঞেস করেছিলাম যে কবে তাহলে মানবাধিকার কমিশন হবে, উনি বললেন যে জরুরি অবস্থা থাকাকালীন এটা করা সম্ভব না। তো তাহলে কিভাবে পরিপূরক হবে? আমি বলবো জরুরি অবস্থা থাকাকালীন সেটা সম্ভব হতে পারে যদি ঠিক মতো করে করা হয়। আর ঠিক মতো ভাবে আমি কি বলছি, ঠিক মতো ভাবে আন্তর্জাতিক আইনে এটা আবার এখানে লেখা আছে কি রকম গাইডলাইন্স আছে কিভাবে কি করতে হয়, কিন্তু তাছাড়াও মানুষের সঙ্গে, আমাদের সিভিল সোসাইটির সঙ্গে কনসালটেশন দরকার, পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে কনসালটেশন দরকার, কারণ এরা সবাই এই মানবাধিকার রক্ষার প্রচেষ্টায় সবাই এরা স্টেক হোল্ডার। সব স্টেক হোল্ডারকে নিয়ে আমার মতে কোনো বাধা নেই এই সরকার যদি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন প্রতিষ্ঠা করতে চায়। আমি যদি একটু বলতে চাই যে এখানে আমরা একটু তাত্ত্বিক হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে যে সাধারণত এবং আইনগত দৃষ্টিভঙ্গি থেকে জরুরি আইন সবসময় সাধারণ মানবাধিকারগুলো লঙ্ঘিত হয়। তবে সেই জরুরি আইন কত প্রচণ্ডভাবে প্রয়োগ করা হচ্ছে তার উপরেও কিন্তু একটু আমাদের দৃষ্টি দেওয়া উচিত। আমি মনে করি যে বর্তমান পরিস্থিতিতে যদিও ইমার্জেন্সি আইন আছে, অনেকাংশেই সেগুলোর সম্পূর্ণ প্রয়োগ হচ্ছে না, যার ফলে ধরেন আমরা প্রেস থেকে আমরা অনেক কিছু লিখছি এবং অনেক ক্ষেত্রে এটার মানে যেটা ভয়াবহ রূপ সেটা কিন্তু এই মুহূর্তে উপস্থিত আছে বলে আমি মনে করি না। জরুরি অবস্থা যদি পরিপূর্ণভাবে প্রয়োগ না হয় বা প্রয়োগ করার দরকার না হয় তাহলে আর এটা রাখা দরকার। জরুরি অবস্থা আইনের মাধ্যমে সরকার কতগুলো ক্ষমতা নিজের হাতে নিয়ে নেয়, তার অর্থ এই নয় যে সে সবগুলো অধিকারই সে প্রয়োগ করবে। তার হাতে এসছে আইনগুলো এবং অনেক মানে সাধারণ যেসব লিবার্টি আমাদেরকে দেওয়া হয় সেগুলোকে লঙ্ঘিত করার অধিকার সরকার নিয়েছে, কিন্তু সর্বক্ষেত্রে সেটা করছে না, করতে পারে প্রয়োজন হলে। কিন্তু মিস্টার আনাম, ধরুন দেশে একটা বিশেষ পরিস্থিতিতে জরুরি অবস্থা দেওয়া হয়েছিল, সেই বিশেষ পরিস্থিতি যদি দেশে এখনো বজায় থাকে তাহলে দেশের প্রধান নির্বাহী, প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধান যাদের সমর্থনে সরকার চলছে তারা 9 দিন দেশের বাইরে থাকলেন, তাহলে আর দেশে বিশেষ পরিস্থিতি কি ছিল? না, আমার মনে হয় এটা খুব একটা নাটকীয় একটা উদাহরণ হলো। বিশেষ পরিস্থিতি থাকাকালীন কি রাষ্ট্রপ্রধানরা বিদেশে যাবেন না? তবে এটা আমি তো প্রথমেই বলেছি যে জরুরি আইন একটা বিশেষ পরিবেশে একটা মানে কুইনিনের মতন, একটা অ্যান্টিবায়োটিকের মতন, এটা বেশি ব্যবহার করলে এটা নষ্ট হয়ে যাবে। তো এটা যত সীমিত করা যায়, যত শীঘ্রই এখান থেকে উত্তরণ পাওয়া যায় সেটাই মঙ্গল। ধন্যবাদ। আমরা পরের প্রশ্নে যাব। কায়েসুর রহমান সিদ্দিকী। 1971 সালের যুদ্ধাপরাধী রাজাকার আলবদর যারা চরমভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছিল তাদের আন্তর্জাতিক আদালতের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য কি পদক্ষেপ নেওয়া যায়? আপনাদের মতামত কি? ধন্যবাদ। নজরুল ইসলাম খান, এই দাবি এখন সম্প্রতি খুব জোরে সোরে উঠছে যে 1971 সালের যুদ্ধাপরাধীদের বিচার করা দরকার। অবশ্যই চুরি ডাকাতির যদি বিচার হয়, যুদ্ধ অপরাধ তো অনেক বড় অপরাধ, তার বিচার হবে না কেন? হওয়া উচিত, কিন্তু সেটা দেশের আদালতে না আন্তর্জাতিক আদালতে সিদ্ধান্ত সরকারের নিতে হবে। কিন্তু আপনারা করেননি কেন? ওয়েল, আমরা কত কিছু করি নাই, কত কিছু করেছি, আবার আগামী দিনে সুযোগ পেলে কত কিছু করব, কত কিছু করতে পারবো না। কোন সুনির্দিষ্ট প্রতিশ্রুতি নেই যে করবেনি, এরকম কোনো প্রতিশ্রুতি অবশ্যই আছে। আমরা ভালো কিছু একটু আগে বলেছেন যে কত কিছু করব, কত কিছু করতে পারবো না। শিওর, আপনি কি গ্যারান্টি দিতে পারবেন যে আপনি যা যা চান সব করতে পারবেন? কেউই পারে না এই গ্যারান্টি দিতে। মাহমুদুর রহমান মান্না। নজরুল ভাই জবাবের ব্যাপারে প্রশ্নটা ক্যাটেগরিক্যালি বলেন। যুদ্ধাপরাধীদের বিচার সবাই চায়, সেটা দেশেই হতে পারে। আমি মনে করি সরকার উদ্যোগ নিলে দেশেই হতে পারে। আন্তর্জাতিক আদালত যদি করে তাও কেউ প্রশ্ন তুলবেন না। ভালো। তারপরে
মানে এই প্রশ্নের জবাব আমি মনে করি এতটুকুই, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে হওয়া উচিত। কোনো বিতর্ক হতে পারে না। বিতর্ক হতে পারে না। ধন্যবাদ। আইরিন খান। আমি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল তখন আমি নিশ্চয়ই বলবো যে যুদ্ধ অপরাধ এর বিচার হওয়া উচিত এবং শীঘ্রই বিচার হওয়া উচিত। এটা আমার মনে হয় আমাদের দেশের জন্য একটা কলঙ্ক যে এত বছর হয়ে গেছে কিন্তু এর কখনো কোনো বিচার হয়নি, এবং সেই কারণে আমার মনে হয় আজ যেসব মানবাধিকার লঙ্ঘন হয়, সেই অপরাধ যখন মানে ইম্পিউনিটি যেটা থেকে যায়, অপরাধের কোনো বিচার হয় না, আমার মনে হয় সেটা আমরা যদি পিছিয়ে হটে যাই তাহলে দেখবো দ্য রুটস, গোড়াগুলো কিন্তু সেই ৭১ কালে খুঁজে পাবো। একবার অন্যায় হয়ে তার যদি বিচার না হয় সেটা বারে বারে আবার আসে সেই অন্যায়গুলো। কাজে খুব তাড়াতাড়ি হওয়া উচিত, কিন্তু সেটা পরিষ্কারভাবে হওয়া উচিত। এখানে আন্তর্জাতিক হোক বা দেশের ডোমেস্টিক হোক সেটা প্রশ্ন না, প্রশ্ন হলো যে এখানেও সেই মানবাধিকার প্রিন্সিপালস আছে, ইন্টারন্যাশনাল জাস্টিসের কিছু প্রিন্সিপালস আছে, সেইগুলো যদি ঠিক মতো করে মেনে আমরা না বিচার করি তাহলে আবার দেখবেন সেই বিচার বিরুদ্ধে ত্রুটিপূর্ণ বিচার হয়ে যাবে, সেটা বিচার হবে না, সেটা প্রতিশোধ হবে। কাজে আমরা চাই ন্যায় বিচার, এবং সেই জন্যই বিচার হওয়া উচিত আর্লি, আর্জেন্টলি অ্যান্ড ফেয়ারলি। সেক্ষেত্রে অ্যামনেস্টির মতো আন্তর্জাতিক সংগঠন কিছু করতে পারে। আমরা যেটা করতে পারি, আমরা বিভিন্ন দেশের বিভিন্ন রিজনে আমরা এই ব্যাপারে অনেক কাজ করেছি, আমাদের এক্সপিরিয়েন্স আছে, আমরা জানি কিভাবে কোনভাবে গেলে সেটা ভালো হয়। যেমন একটা নর্মাল প্র্যাকটিস হয়, একটা কমিশন অফ ইনকোয়ারি খোলা হয়, যেখানে প্রমাণ নেওয়া হবে, যেখানে সবাই এসে তাদের কথা বলতে পারবে, এভিডেন্স নেওয়া হবে, এবং তারপরে সেইখান থেকে ঠিক হবে কিভাবে প্রসিকিউশন হবে, কে প্রসিকিউট করবে, সেটা কিভাবে হবে, সেই সব। তো সেই রকম প্রসেস হয়ে এসছে। এটা ৭১-এর সময় ৭২-এর সময় এইসব ব্যাপারে খুব একটা এক্সপিরিয়েন্স ছিল না ইন্টারন্যাশনালি, কিন্তু আজ ২০০৮ সালে এর প্রচুর উদাহরণ আছে অন্য দেশে, আফ্রিকায়, ল্যাটিন আমেরিকায়, এশিয়াতেও। সেই উদাহরণগুলো থেকে আমাদের কিছু শেখা উচিত এবং সেইভাবে কাজ করা উচিত। কিন্তু একটা আন্তর্জাতিক সংগঠন হিসাবে আপনারা কি নিজেদের উদ্যোগে এ ধরনের কিছু করতে পারেন, যে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ? আমরা যেটা করতে পারি সেটা হলো এখানে যারা আছেন সাধারণ মানুষ, যা সিভিল সোসাইটি যারা আছেন তাদেরকে সাপোর্ট করতে পারি। সিভিল সোসাইটির উচিত সরকারের উপর চাপ দেওয়া, এবং সরকারের এটা একটা দায়িত্ব। এটা সাধারণ মানুষ উদ্যোগ করতে পারে, সাধারণ মানুষ চাপ দিতে পারে, সাধারণ মানুষ আশা প্রকাশ করতে পারে, বাট দিস ইজ আ রেসপন্সিবিলিটি অফ দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ। ধন্যবাদ। প্যানেল সদস্য মাহফুজ আনামের কাছে আসার আগে দর্শকদের মধ্যে কয়েকজনের মতামত নিয়ে নিই। হ্যাঁ, আপনি। আমরা দেখছি যে রাজনৈতিক কোনো নেতা যদি ১০,০০০ টাকাও যদি কোথাও চাঁদাবাজি করে, তাহলে সাথে সাথেই তাদের বিরুদ্ধে মামলা হলে, বাংলাদেশের কোথাও যদি মামলা হয় তাৎক্ষণিক তাকে গ্রেপ্তার করা হয়। অথচ গত কয়েকদিন দেখলাম দেশের বিরুদ্ধে সর্বোচ্চ বক্তব্য দিয়েছেন জামাতের জেনারেল সেক্রেটারি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। অথচ সে কি, আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, সে কি রাষ্ট্রদ্রোহিতার সামিল হয় না? তো এই বিচার কেন করা হয় না, এটা আমার প্রত্যাশা, বিচার চাই। সামনের সারিতে দ্বিতীয় জন। ২০০৮ আর 71 অনেক ডিফারেন্স সালগুলোর মধ্যে, কিন্তু আমার প্রজন্ম পাঠ্য বইয়ে কচি মনে ভুল ইতিহাস পড়ছে। ১৬ই ডিসেম্বর বিজয় দিবস অনেক কষ্টের বিনিময়ে অর্জন করা, সেই বিজয় দিবসে যুদ্ধ অপরাধী রাজাকার দাঁত বের করে হাসছে, আর পঙ্গু মুক্তিযোদ্ধা ক্ষোভে মিডিয়াতে ফেটে পড়ছে আর যুদ্ধ অপরাধীর বিচার চায়। সেখানে এতদিন পর্যন্ত ইমার্জেন্সি আইন চলছে, সেখানে কি ইমার্জেন্সি আইন যারা চালাচ্ছেন আমাদের সেই তত্ত্বাবধায়ক সরকার কি দুর্নীতি করছেন না? তাদের কি এখন বিচার হওয়া উচিত না? তত্ত্বাবধায়ক সরকারের উচিত বিচার কাজটা করা। ধন্যবাদ। হ্যাঁ, আপনি তৃতীয় সারিতে। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে নজরুল ইসলাম খান এবং মাহমুদুর রহমান মান্নার কাছে, যে ওনারা যদি ক্ষমতায় কেউ আসেন বা আসার সময় নির্বাচনী ম্যানিফেস্টোতে কি ওনারা এটা বলবেন যে আমরা ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধীদের বিচার করব? একটু আগেই শুনলেন উনি বলেছেন যে বলবেন, কিন্তু সব করতে পারবেন কিনা এটা উনি কথা দিতে পারেন না। নজরুল ইসলাম খান বলেছেন, এই ব্যাপারে বলি নাই, সব ব্যাপারেই বলেছেন যে আপনারা অনেক কিছুই করতে চান, কিন্তু কি করতে পারবেন আর কি করতে পারবেন না তা এখন বলতে পারছেন না। এখন কি কিছু বলতে চান আপনি, যে সুনির্দিষ্টভাবে আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে থাকবে? আমার তাহলে অনেকগুলি বলা লাগবে, কম কথাই ডেফিনিটটা বলে ফেলি। যা যা আমরা ডেফিনেটলি করতে চাই সে তালিকাও বেশ লম্বা, ওটার মধ্যে এটা নাই, এটাও আছে। হ্যাঁ, আপনি
বর্তমান সরকার ৩৬ বছরের যত জঞ্জাল সারতে চাচ্ছে, এত কিছু করতে পারতেছে, যুদ্ধাপরাধীদের বিচার কেন করতে পারবে না? অবশ্যই করা উচিত। ধন্যবাদ। আমি মাহফুজ আনামের কাছে আসার আগে মাহমুদুর রহমান মান্নার কাছ থেকে জানতে চাই, আপনাদের দল কি ম্যানিফেস্টোতে বলবে এটা? বলবো। মাহফুজ আনাম। আই এম ভেরি ক্যাটেগরিক্যাল, বলবো। আমার মনে হয় এই মুহূর্তে আমরা যেটা করতে পারি যে আমরা জাতিসংঘের যে অগাধ একটি অভিজ্ঞতা অর্জন হয়েছে, বিশেষ করে ৭১-এর পর থেকে বিভিন্ন দেশের যুদ্ধ অপরাধীদেরকে কিভাবে বিচার করা হয়েছে, নতুন নতুন কি আইন এখন জাতিসংঘের সামনে আছে, আমরা প্রথম পদক্ষেপ হিসাবে আমার প্রস্তাব হচ্ছে যে আমরা জাতিসংঘকে আমন্ত্রণ জানাই যে তারা আমাদেরকে জানাক যে আন্তর্জাতিক লেভেলে এই আইনগুলো বর্তমানে কি আছে, এবং তারপরে সেই আইনের ভিত্তিতে আমরা বিচার করে দেখি যে আমরা কিভাবে এগোবো। তবে এখানে একটি প্রশ্ন আমি আজকে এটা বলতে বাধ্য হচ্ছি যে আজকে ৩৬ বছর ধরে এই যে বিচার হয়নি, তার মধ্যে রাজনৈতিক সুবিধাবাদী একটা বিরাট কারণ। এক একটা দল এটা স্লোগান হিসাবে তুলেছেন, তোলার পরে যখন দেখেছেন যে তাদের রাজনৈতিক ভবিষ্যতের জন্য ওইসব দলের সঙ্গে আতাত করতে হয়, তাই তাদের বিচার আর হয়নি। আমরা অত্যন্ত শুধু যে যুদ্ধ অপরাধীদের যে বিচার হয়নি শুধু তাই নয়, আরও কলঙ্কের বিষয় যে জাতিসংঘের খাতায় আমাদের দেশে যে একটা গণহত্যা হয়েছে, সেই গণহত্যার রেজিস্ট্রেশন করার পর্যন্ত কোনো উদ্যোগ এই গত ৩৬ বছরের কোনো সরকার নেয়নি। তো এই সরকার কি নেবে? জাতিসংঘকে বলবে যে বিচার কাজ করা যায় কিনা, সাহায্য করুন? দেখুন, আমি একদিক থেকে এই সরকার অনেক কিছু করছে, বাট আমি এই সরকারের ঘাড়ে সব কিছু দিতে আমি সেখানে এগ্রি করি না। এই সরকার এসছে আমাদেরকে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য। আমি সেই গণতন্ত্র হচ্ছে আমার মূল লক্ষ্য, আমি সেখান থেকে বিচ্যুত হতে চাই। ধন্যবাদ। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন মিজানুর রহমান, ধানমন্ডি থেকে এসছেন। চালের দাম বাড়ার পর খাদ্য উপদেষ্টা যে বক্তব্য দিলেন, সে কারণে তার পদত্যাগ করা উচিত কিনা? এই সম্প্রতি বলেছেন খাদ্য উপদেষ্টা যে চালের দাম যেভাবে বাড়ছে তাতে সরকারের খুব বেশি কিছু একটা করার নেই। এটা একটা বাস্তবতা, মুক্তবাজার অর্থনীতির কারণেই এখানে সরকারের নিয়ন্ত্রণ খুব কম। সেই পটভূমিতে এই প্রশ্ন। মাহফুজ আনাম। অবশ্যই পদত্যাগ করা উচিত খাদ্য উপদেষ্টা। অবশ্যই, কেননা এটা উনি এমন একটি অবস্থান নিয়েছেন যেখানে সরকার একটা নিষ্কর্ম এবং সরকার কি বলবো ক্ষমতাহীন, সরকারের কোনো দায়িত্ব নাই, এই ধরনের সরকার তো আমরা চাই না। ধন্যবাদ। মাহমুদুর রহমান মান্না। এটা মাহফুজ ভাই তো কথাটা জবাব দিয়েছিনি, আমার খুব নতুন করে বলবার বিষয় নয়, কিন্তু আমি এই প্রশ্নের সুযোগে একটা কথা বলতে চাই। গত ১ বছর ধরে দেখছি যে রাজনীতিবিদদের বিরুদ্ধে কথাবার্তা বলা এক ধরনের ফ্যাশনের মতো হয়েছে। আর এই কেয়ারটেকারে যাদের যাদের না আসে তার মধ্যে বহু আছে যারা কিছুই জানে না রাজনীতির, দেশ কেমনে চালাতে কোনো অভিজ্ঞতাই না। এরকম ২-১ জনের উপদেষ্টা আমি নাম বলতে পারবো, আপাতত লিস্ট বাড়াচ্ছি না, কিন্তু এই ভদ্রলোকের সময় নষ্ট না করে চলে যাওয়া দেশের জন্য ভালো হবে। কিন্তু এটাও তো সত্যি যে আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে চালের। হ্যাঁ, বাড়ুক। এখানে আসবার আগে নিউজ শুনলাম, বক্তৃতায় প্রধান উপদেষ্টা বলেছেন ১০ লাখ টন চাল তারা আমদানির ব্যবস্থা করছেন। ইন্ডিয়াতে লোক পাঠাচ্ছেন খুব শীঘ্রই প্রতিনিধি, যাতে তাড়াতাড়ি চাল টানা যেত। তারা করছেন, তো উনি কিভাবে বললেন কিছুই করেন না? তার মানে হচ্ছে হি নোজ নাথিং। গভর্নমেন্ট আছেন কেন তাহলে উনি? আমি একটা জিনিস যোগ করতে চাই, সেটা হচ্ছে কি যে ভারতবর্ষ আমাদেরকে চাল দেওয়ার প্রতিশ্রুতি দিলেন যখন প্রণব মুখার্জি ঢাকায় আসলেন, কিন্তু সেই প্রস্তাবের পরক্ষণেই আমাদের তো প্রয়োজন, আমরা তো কোনো ইমিডিয়েট কোনো অ্যাকশন নিলাম না। আমার তো মনে হয় আমাদের উচিত ছিল সঙ্গে সঙ্গে দিল্লিতে আমাদের খাদ্য মন্ত্রণালয়ে কাউকে পাঠিয়ে ওই চালটা যত তাড়াতাড়ি আনা যায় তার একটা ইনিশিয়েটিভ নেওয়া উচিত। আমার এখানে খাদ্য মন্ত্রণালয়ে বসে থাকলেন যতক্ষণ পর্যন্ত ভারত থেকে একটা চিঠি আসলো। আমি মনে করি এই ধরনের উপদেষ্টারাই অনেকটা এই বর্তমান সরকারের সরকারের পারফরমেন্সকে আরও জটিল করেছেন এবং তাদেরকে ব্যর্থতার দিকে হয়তো ঠেলে দিচ্ছে। ধন্যবাদ মাহফুজ আনাম। দর্শকদের মধ্যে কেউ মন্তব্য করতে চান? আপনি ২ হাত তুলেছেন কথা বলার জন্য, এত বেপরোয়া। বিগত কেয়ারটেকার সরকার ক্ষমতায় আসার পর বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে, যা সত্যি প্রশংসনীয়। চাল ডাল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতি এইসব সাফল্যকে ম্লান করে দিয়েছে। অতীতে আমরা দেখেছি যে দলীয় সরকারগুলি তাদের ওই সাফল্যতাকে নিজেদের এবং ব্যর্থতাকে বিগত সরকারের ঘাড়ে চাপাই দিয়া তারা বাঁচার চেষ্টা করেছেন। এই সরকার এই ব্যর্থতাগুলি কার ঘাড়ে চাপাবেন? ধন্যবাদ। এদিকে কেউ?
হ্যাঁ, আমরা দীর্ঘদিন যাবতীয় একটা কথা বলে আসছি যে আভ্যন্তরীণ সিন্ডিকেট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য যায়, কিন্তু আমরা যখন দেখতে পাচ্ছি ভারতেও বাংলাদেশ থেকে যে চাল আমদানি করার কথা বলছে, সেখানেও জানি টনপ্রতি চালের দাম অনেক বেড়ে গেছে। তাহলে কি এ থেকে আমরা সুস্পষ্টভাবে একটা ধারণা পাচ্ছি যে আন্তর্জাতিক সিন্ডিকেট এবং আভ্যন্তরীণ সিন্ডিকেট যৌথভাবে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির জন্য দায়ী? আপনারা কি মনে করেন? আচ্ছা, ওইখানে হ্যাঁ, আপনি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে, এই অবস্থায় সরকারের যে দুর্নীতি দমন প্রয়াস, এর কি সফল হবে? ধন্যবাদ। আইরিন খান। দেখুন, আমি একজন আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত, কাজেই কোন দেশের কোন মন্ত্রী কিভাবে রিজাইন করবে কি করবে না সে সম্বন্ধে আমার মতামত প্রকাশ করা মুশকিল। তবে এখানে আরেকটা বড় প্রশ্ন আছে। একজন বাংলাদেশি নাগরিক সেই হিসাবে তো বলতে পারেন। বাংলাদেশ নাগরিক হিসাবে আমি যেটা বলবো সেটা হলো জবাবদিহিতা। জবাবদিহিতা একটা প্রিন্সিপাল, যে কোনো গভর্নমেন্টে সেটা একটা মেজর প্রিন্সিপাল হওয়া উচিত। এবং এখানে যে প্রশ্নটা আসছে সেটা আসছে জবাবদিহিতা কোথায়। এই সরকারের বা আগের সরকারের বা ভবিষ্যৎ সরকারের জবাবদিহিতা আমাদের দেশে যে কোনো সরকারের একটু কম আছে। কাজেই এই প্রবলেম, আজকে আমরা চালের দাম বেশি বেড়ে গেছে বলে বলছি, কালকে হয়তো অন্য কোনো সমস্যা আসবে, কিন্তু সমস্যা যখন আসে তখন সরকারের একটা রেসপন্সিবিলিটি আছে এখানে জবাবদিহি করার, এবং সেই রেসপন্সিবিলিটির কথাই যে যে প্রশ্নটা করেছেন উনি সেই কথাই তুলছেন। কিন্তু আপনার কি মতামত? আমার মতামত নিশ্চয়ই জবাবদিহিতা আছে, নিশ্চয়ই আছে। যে কোনো সরকার যখন ক্ষমতায় এসেছে তখন জবাবদিহিতা রেসপন্সিবিলিটি তাদের নিশ্চয়ই আছে। কোনো দৃশ্যমান দৃষ্টান্ত আছে জবাবদিহিতার এখানে এই সরকারের? এই সরকারের এখন সেটা আপনারা দেখবেন, কারণ আপনারা, আমরা এই দেশের নাগরিক, আমাদের জনগণের একটা রেসপন্সিবিলিটি আছে এখানে। ধন্যবাদ। নজরুল ইসলাম খান। চাউল ব্যবসায়ীদের প্রত্যাশা যে পূরণ হয়েছে এতে কোনো সন্দেহ নাই। তো আর আপনি আমাদের যে উপদেষ্টা সম্পর্কে আলোচনা হলো আর কি, যিনি এরকম মন্তব্য করতে পারেন সংশ্লিষ্ট মন্ত্রী হয়ে যে তার কোনো দায়িত্ব নাই, ওনাকে আমরা এখান থেকে অনুরোধ করলেও পদত্যাগ করবেন কিনা আমার সন্দেহ আছে। কিন্তু তারপরেও আমার মনে হয় মাহফুজ ভাই যেটা বলেছেন আর কি, এবং মান্না ভাই সমর্থন করেছেন, আমি এটা যুক্তিসঙ্গত মনে করি। ধন্যবাদ। আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন আয়েশা সিদ্দিকা, মিরপুর থেকে এসেছেন। বর্তমানে যেসব রাজনীতিবিদরা বন্দী আছেন তাদের সুচিকিৎসার জন্য যদি কোনো দুর্ঘটনা ঘটে তার জন্য দায়ী কে থাকবেন? সুচিকিৎসা না দেওয়ায় যদি কোনো দুর্ঘটনা ঘটে তার জন্য কে দায়ী থাকবেন? এই প্রশ্ন আসছে কেন? কারণ দেখা যাচ্ছে যে বেশিরভাগ রাজনীতিবিদরাই তাদের অসুস্থতার কারণে তারা বিদেশে গিয়ে চিকিৎসা হতেন। তো বর্তমানে যে তারা জেলে থাকাতে জেল কারাগারের ইয়েতে তারা এখন বিদেশে যেতে পারছেন না। ধন্যবাদ। মাহমুদুর রহমান মান্না। এখন রাজনৈতিক নেতাদের শরীর যদি এমন হয় যে দেশে চিকিৎসায় পোষাই না, তাহলে তো খুব বিপদ। আমি আপনার প্রশ্নটা ভালো করে বুঝতেই পারি নাই। কারণ হলো রাজনীতিবিদরা জেলের মধ্যে আছেন বলে বিদেশে চিকিৎসা নিতে পারছেন না, সেই কারণে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তার দায়িত্ব কে নেবে? এই তো প্রশ্ন করেছেন। প্রশ্ন সেটাই। তো ওনাদের শরীর এরকম তৈরি না করলেই ভালো হতো। আপনার দলের প্রধান শেখ হাসিনা যিনি কারান্তরীণ আছেন, কারো ব্যক্তিগতভাবে তার চিকিৎসকরা বলছেন তাকে বিদেশে পাঠানো দরকার। আমি কারো ব্যক্তিগত কথা তো বলছি না। যদি সেই আমার জেনারেল স্টেটমেন্টের মধ্যে কোনো ব্যক্তি পড়ে যান আমি হেল্পলেস। সত্যি সত্যি তিনি কতখানি অসুস্থ, তিনি বিদেশে যেতে চাচ্ছেন কিনা, তার চিকিৎসকরা সেরকম বলছেন কিনা, এরকম আমি এখনো জানি না। বিষয়টা যদি এরকম হয় যে তিনি এমন কোনো অসুখে পড়েছেন যার চিকিৎসা আসলে দেশে করা যাচ্ছে না, তার জন্য ডাক্তাররা তো বিদেশে যাওয়ার কথা বলতেই পারেন এবং সেটা সরকারের ভাবা উচিত। কিন্তু প্রশ্ন যেটা করেছেন সে সময় খুব স্পষ্টই বলতে চাই, একজন সাধারণ মানুষের চিকিৎসার জন্য যে অবস্থা, নেতা বলে ওনার জন্য খুবই স্পেশাল একটা কিছু থাকতেই হবে, না হলে ওনার কিছু হলে ওর জন্য সমগ্র জনগোষ্ঠী কিংবা সরকার দায়ী হবে, এই রকম কোনো স্টেটমেন্ট কোনোভাবেই গ্রহণযোগ্য না। ধন্যবাদ। নজরুল ইসলাম খান। সিম্পল আর কি, যে কেউ যদি এমন অসুস্থ হয়ে পড়েন যে তার জীবন বাঁচানোর জন্য তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো প্রয়োজন, আর যদি পাঠানো না হয় আর সেই জন্য যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই সরকার দায়ী হবেন। কিন্তু আটক থাকা অবস্থায় তাদেরকে কি করে পাঠাবে? আইন বদলালেই হয়। কত আইন বদলানো হচ্ছে। ধন্যবাদ। আসবো আপনার কাছে। মাহমুদুর রহমান মান্না, আপনি আবার ফেরত আসতে বলা হচ্ছে, আমি বলি জাসদের সাধারণ সম্পাদক আসম আব্দুর রব অসুস্থ ছিলেন, সেই অবস্থায় তাকে চিকিৎসার জন্য জার্মানি পাঠানো হয়েছিল। উদাহরণ আছে, এটা সম্ভব। প্রশ্ন করেছিলেন যিনি, আয়েশা সিদ্দিকা, আপনার কি মনে হয় সরকারের দায়িত্ব শেষ পর্যন্ত সরকারের ঘাড়েই পড়বে যদি কোনো অঘটন ঘটে চিকিৎসার অভাবে?
আমি মনে করি অবশ্যই, যদি কেউ এরকম চিকিৎসার কারণে তার কোনো দুর্ঘটনা ঘটে সেটার জন্য সরকার দেয়। আর কেউ? হ্যাঁ, আপনি। আমাদের দেশে আমরা অধিকাংশ জনগণ আমরা দেশে চিকিৎসা করি, প্রধানমন্ত্রী হোক বা সাধারণ একটা নাগরিকই হোক, আমরা দেশে কিন্তু চিকিৎসা নিতে পারি। আজকে যে তাদেরকে বিদেশে পাঠানো কি কারণে এই জাল সৃষ্টি করা হচ্ছে, এটা আমরা বোধগম্য নয় আমাদের কাছে। ধন্যবাদ। বাঁদিকে চতুর্থ সারিতে, হ্যাঁ একদম প্রান্তে। জীবন, তারপরে আইন, তারপরে সবকিছু। তো জীবনকে যদি প্রাধান্য দিতে যাই তখন মানবতার দৃষ্টি থেকে হলেও তাকে কনসিডার করে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া উচিত, আদারওয়াইজ সরকারের উপরে এই দায়িত্বটা পড়বে। ধন্যবাদ। মাহফুজ আনাম। আমি এই প্রশ্নটা থেকে একটু জেনারেলাইজ করে বলতে চাই, আমার কাছে মনে হয় যখন আমাদের দেশের নেতা বা নেত্রী, দে আর নট অনলি লিডার্স, দে আর সিম্বলস। এবং ওই সময় আমি তো মনে করি যেটা সাধারণ নাগরিক যদি বিদেশে গিয়ে চিকিৎসা করে তার চাইতে বেশি আমাদের প্রধানমন্ত্রী মন্ত্রীরা দেশে চিকিৎসা করে দেশের চিকিৎসার উপরে একটা আস্থা ওনারা প্রকাশ করেন। যখনই ওনারা বিদেশে চলে যান তখন দেশের স্বাস্থ্য ব্যবস্থার উপরে ওনারা অনাস্থা প্রকাশ করেন। তবে জেলের ব্যাপারে বলছি, যখন কাউকে জেলে নেওয়া হয় তখন কিন্তু তার সামগ্রিক রক্ষণাবেক্ষণের দায়িত্ব সরকারের হয়ে যায়। এটা কিন্তু শুধু চিকিৎসার ব্যাপারে না, তার খাওয়া দাওয়া, তারই, কেননা সে বন্দী, তো বন্দির সর্বময় দায়িত্ব সরকারের। ধন্যবাদ। আইরিন খান। মাহফুজ আনাম ঠিকই বলেছেন, বন্দির সর্বময় দায়িত্ব সরকারের ওপরে, কিন্তু সরকার উচিত সব বন্দিকেই একভাবে ট্রিট করার। সেখানে একজন নেতা, রাজনৈতিক নেতা বা নেত্রী এবং আরেকজন সাধারণ বন্দী, তারা কী ধরনের চিকিৎসার সুযোগ পাচ্ছে জেলে, সেই প্রশ্নটা আমাদের করা উচিত। কারণ আমরা সেই প্রশ্ন না করলে আমরাই একটা ব্যবধান সৃষ্টি করছি, যেখানে আমরা বলছি মানবাধিকার সবার সমান, কিন্তু আপনি যদি নেত্রী বা নেতা হয়ে জেলে যান তাহলে আপনি বিদেশে যাওয়ার সুযোগ পাবেন, আর সাধারণ বন্দী হলে হয়তো কোনো চিকিৎসাই পাবেন না। এইটা ঠিক না। ধন্যবাদ। আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন মোহাম্মদ শামীম হোসেন, মিরপুর থেকে এসছেন। সুনির্দিষ্ট হত্যা মামলা দায়ের হওয়ার পরেও জামায়াতে ইসলামীর অভিযুক্ত নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন? জামায়াতে ইসলামীর কয়েকজন নেতার বিরুদ্ধে, দলের প্রধান এবং সেক্রেটারি জেনারেল তারা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। একজন মুক্তিযোদ্ধাই মামলা করেছেন 1971 সালের ঘটনা, সেটাকে কেন্দ্র করে। তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না সেটাই প্রশ্ন। নজরুল ইসলাম খান। এটা পুলিশের দায়িত্ব, পুলিশের গ্রেফতার করা। সেরকম মামলা হলে যে মামলায় গ্রেফতার করা দরকার আসামিকে, সে আসামি যেই হোক তাকে গ্রেফতার করা উচিত। কেন করতেছে না এটা তো জবাব আমি দিতে পারবো না, কারণ আমি পুলিশ বিভাগের কেউ না। বাইরে থেকে কি ধারণা হচ্ছে? আমার মনে হচ্ছে যে আইন প্রয়োগের ব্যাপারে সরকার কোনো কোনো সময় দ্বিধাদ্বন্দ্বে ভোগেন মনে হয়। সে কারণে চাঁদাবাজির মামলা হওয়ার সাথে সাথে গ্রেফতার হয়, জিজ্ঞাসাবাদ হয়, রিমান্ড হয়, মামলা হওয়ার আগে গ্রেফতার হয়, আর হত্যা মামলায় হয় না। দেখতেছি, অভিযোগ পাইতেছি। ধন্যবাদ। মাহমুদুর রহমান মান্না। আমি একটু ভালো দিক দেখি। আগে তো এই মামলাটাই নেওয়ানো যেত না। নজরুল ভাই জবাব দেননি, ভালো করেছেন। এই সরকার তো মামলাটা নিয়েছে। সরকার যদি ইঙ্গিত না করতো তাহলে মামলাটা নিশ্চয়ই নেওয়া যেত না। এর আগে আর একটা মামলায় নেয়নি। আর খারাপ দিক দেখছি যে একটু ভালো মানুষই দেখাচ্ছেন, দেখি আবার পেছনে যাচ্ছেন। একটা কার্টুনিস্টের বিরুদ্ধে হাজার হাজার লোক বিক্ষোভ করতে নেমেছিল, তাকে গ্রেফতার করা গেল। বেশ কয়েকজন কবি, সাহিত্যিক, লেখক দেশ ছাড়া হয়েছেন। আর এত বড় ঘটনা সারা দুনিয়া জানে। ওনারা বলছেন আমরা আর কত এজেন্ডা হাতে নেব। আপনারা খালেদা জিয়া, শেখ হাসিনাকে অ্যারেস্ট করতে পারেন, বিচার করতে পারেন, কত কথা বলছেন। অথচ মতিউর রহমান, নিজামী এবং মুজাহিদ এত বড় হয়ে গেছেন যে তাদের ওরা কেশও স্পর্শ করতে পারছেন না। প্রশ্নকর্তা শামীম হোসেন, আপনার কি মনে হয় কেন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না? আমার যেটা মনে হচ্ছে যে সরকারের একটা ম্যানিফেস্টো হচ্ছে তারা সবগুলো গ্রুপকে, স্টেক হোল্ডারদেরকে তারা খেপাতে চাচ্ছেন না। অথবা এমনও হতে পারে যে তারা কোনো একটা অংশের কাছে একটা দায়বদ্ধতা নিয়েই আজকের এই 111-এর জন্ম দিয়েছেন। অন্যান্য মামলার প্রেক্ষিতে, অন্যান্য মামলাকে এই সরকার যেভাবে ডিল করেছে বা ট্রিট করেছে, ঠিক সেভাবে যদি আমরা ধরি তাহলে এতক্ষণ তাদেরও রিমান্ড হওয়া উচিত ছিল। ধন্যবাদ। দর্শকদের মধ্যে আরও কেউ? আপনি। গ্রেপ্তার করছে না এই কারণে আমাদের nyBangla.com নামে একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটের ভিতরে একটা ভিডিও ক্লিপ দেখলে বোঝা যাবে কেন গ্রেপ্তার করা হচ্ছে না। সেখানে দেখা যাচ্ছে বর্তমান সরকারের একজন উপদেষ্টা শিবির নামক একটা ছাত্র সংগঠনের সভাপতির পাশে বসে
কানে কানে কিছু একটা বলছেন, উনি ওই সভার একজন কি বলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আপনি থ্যাংক ইউ। মতিউর রহমান নিজামীর বিচার হলে কজন বাঙালির পেটে ভাত আসবে? আর আজকে যে রিফর্মগুলো হচ্ছে এই বিচার চাওয়ার এর আড়ালে কি আমরা অন্য অনেক দাবিকে পিছিয়ে দিচ্ছি না? আমরা কি আমাদের রিফর্মসগুলো, ল্যান্ড রিফর্মস বা এই যে প্রশাসনে যে ব্রিটিশ আমলের প্রশাসন রয়ে গেছে, আইন রয়ে গেছে, এই রিফর্মসগুলো করা বেশি জরুরি না এর চাইতে? এখন কিন্তু সংস্কারের প্রশ্ন আলাদা। এখানে একটা মামলা হওয়ার পরে দেখা যাচ্ছে অন্যদের ক্ষেত্রে কোনো ধরনের মামলা হলে গ্রেফতার করা হচ্ছে, এখানে মামলার পরে আমাদের দেশে সাধারণ মানুষ ইসলামিক মনোভাবাপন্ন, সরকারকে টলিয়ে দিতে পারে। যে একটা কার্টুনিস্টের বিরুদ্ধে যেরকম হতে পারে, এদের বিরুদ্ধে হলে সরকার এই ব্যাপারে ঘাবড়াচ্ছে যে ইসলামিক মনোভাবাপন্ন মানুষ যদি খেপে যায় তাহলে আর উপায় নেই। ধন্যবাদ। সামনের সারিতে তৃতীয় জন। আওয়ামী লীগ, বিএনপি যা হোক জাতি হিসেবে আমাদেরকে কিছু দিয়েছে, কিন্তু এই নিজামী, মুজাহিদ ওরা আমাদেরকে কি দিয়েছে? ওরা আমাদেরকে কলঙ্ক ছাড়া আর কিছুই দেয়নি। ওদের বিচার আমরা চাই, অবশ্যই চাই। ধন্যবাদ। মাহফুজ আনাম। না, আমি ধরেন এই পার্টিকুলার এই কেসের ব্যাপারে আমার কাছে মনে হয় যে তারা তড়িৎ গতিতে কেন গ্রেফতার করছেন না, এই ব্যাপারে আমরা প্রশ্ন তুলেছি আমাদের খবরের কাগজে, এডিটোরিয়ালের মাধ্যমে, এবং আমরা আশা করব যে সরকার এই ধরনের তাদের একটা সুস্পষ্ট বক্তব্য। প্রশ্ন তুলেছেন, কিন্তু আপনার ধারণা কি? না, ধারণা হলো যে তারা এটাকে ধরেন এত বছর পরে কিভাবে এগোবেন তারা বিবেচনা করে দেখছেন। কিন্তু আমি এটা বলতে চাই যে এই যে একজন যুদ্ধ অপরাধীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে সেটা ইসলামের বিরুদ্ধে যাবে, এই ধারণাটা আমাদের মাথায় কেন? এবং এই ধারণাটা এই যে এটা এই কনফিউশন সৃষ্টি করেই কিন্তু এই যে যারা ধরেন ধর্মভিত্তিক রাজনীতি করেন তারা কিন্তু এই যুদ্ধ অপরাধীদের বিচারের ব্যাপারটাকে সবসময় ইসলামকে টেনে নিয়ে আসেন। আমার মনে হয় যে আমাদের মাথায় খুব সুস্পষ্ট ধারণা থাকতে হবে যে বাংলাদেশের সব মুসলমানরাই অত্যন্ত ধর্মভীরু, তারা ইসলামের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল, কিন্তু তারা এই যুদ্ধ অপরাধীদের বিচার চায়। এবং এটা তো অপরাধের বিচার, এটা হত্যার জন্য বিচার, লুণ্ঠনের জন্য বিচার, অগ্নিসংযোগের জন্য বিচার। এখানে আমি কেন ধর্মকে টেনে আনবো? এবং ধর্মকে টেনে আনাটা হচ্ছে ধর্মকে ব্যবহার করা এই কতগুলো লোককে প্রোটেক্ট করার জন্য। তো আপনি যেটা বললেন তাতে বোঝা যাচ্ছে যে তাদের গ্রেফতার করা উচিত বলে আপনি মনে করছেন, কিন্তু এইখানে যে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজনীতিবিদদের বিরুদ্ধে মামলা হওয়ার আগেই গ্রেফতার হয়ে যাচ্ছে, বা অনেক লঘু অপরাধের অভিযোগে মামলা হওয়ার সাথে সাথে তাদের গ্রেফতার করা হচ্ছে। এখানে একটা গুরুতর অভিযোগেও গ্রেফতার করা হয়নি। আমি তো মনে করি অভিযোগ আসার আগে গ্রেফতারটা সেটা অন্যায় হয়েছে, লঘু অপরাধের ক্ষেত্রে গ্রেফতারটা অন্যায় হয়েছে। ধন্যবাদ। আইরিন খান। আমি বলবো এই কারণে গ্রেফতার হয়নি, পুলিশ দায়িত্ব ঠিকমতো পালন করছে না, কারণ আমাদের দেশে আইনের শাসন দুর্বল, আমাদের দেশে রাজনৈতিক সুবিধাটা বেশি প্রকট। আপনারা জনতারা যখন জবাব দিলেন, আপনারা সবাই মেনে নিলেন যে পুলিশ হয়তো ইসলামিক ইনফ্লুয়েন্সের জন্য করছে না, অথবা কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আছে পুলিশের উপর, এটা হচ্ছে না। এটা আমরা কেন বলি? এখানে পুলিশ সংস্কার দরকার, যাতে পুলিশ যে কোনো কেস আসবে তারা সমানভাবে সব কেসকে দেখবে। একটা কেসে গ্রেফতার হচ্ছে, আরেকটা কেসে গ্রেফতার হচ্ছে না, কোনো কেসে কোনো অন্যায় অপরাধ ছাড়াই গ্রেফতার হচ্ছে, আবার কোনো কেসে খুব গুরুতর অপরাধও হচ্ছে না। এসব হচ্ছে কারণ আমাদের দেশে পুলিশ এবং সরকারের খুব বেশি ঘনিষ্ঠ একটা সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটা সরিয়ে দেওয়া উচিত। পুলিশ স্বাধীনভাবে কাজ করেনি, পুলিশ স্বাধীনভাবে কাজ করা উচিত। আইনের শাসন আমাদের দেশে যদি স্ট্রং হতো তাহলে এরকম হতো না, এবং সেই আইনের শাসনটাকে আমাদের দেশে ভালোভাবে গড়ে তোলা দরকার। ধন্যবাদ। আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন রুহি আফজা ইমন। আমার প্রশ্ন হচ্ছে, শেষ পর্যন্ত নির্বাচন হবে কি না? কেন এই প্রশ্ন? কেন এটা? আমার তো জরুরি অবস্থা কতদিন চলবে এটা আপনারা এর আগে অ্যান্সার করেছেন, কিন্তু এখন তার সাথে সাথে এটা চলে আসে। ধন্যবাদ। আইরিন খান, নির্বাচন কি 2008 সালের মধ্যেই হবে শেষ পর্যন্ত? আমাকে একটা ক্রিস্টাল বল দিতে হবে, ক্রিস্টাল বলে দেখবো নির্বাচন হবে কিনা। এটা বলা খুব কঠিন, কারণ এখানে অনেকগুলো পার্টিজ আছে এবং বিভিন্ন পার্টিজের বিভিন্ন ভূমিকা আছে এর মধ্যে। পলিটিক্যাল পার্টিজ হ্যাভ আ রোল টু প্লে,
The caretaker government has a role to play, the military have a role to play, the ordinary people, জনসাধারণের এখানে একটা রোল আছে। এবং আমরা সবাই কিভাবে এই যে আগামী বছরটা আসছে, এই বছরে আমরা কিভাবে কে কী করব তার উপরে নির্ভর করছি নির্বাচন হবে কি না। আমরা সবাই যদি একসঙ্গে একমত হয়ে কাজ করি যে আমরা নির্বাচন চাই, আমরা গণতান্ত্রিক রাজ্য চাই, তাহলে নিশ্চয়ই সেটা হবে। আপনি সামরিক বাহিনীর ভূমিকার কথা বললেন এবং পাশ্চাত্যের গণমাধ্যমে প্রায়ই এটাকে বলা হয় সেনা সমর্থিত সরকার। সেনাবাহিনীর ভূমিকার ক্ষেত্রে কি দেখছেন? নির্বাচনের ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ বা তারা কতটা ইতিবাচক ভূমিকা রাখছে? এই জরুরি অবস্থা এসেছে সেনাবাহিনীর সামর্থ্যের নিয়ে, এবং এখন সেনাবাহিনীর চয়েস আছে। এখানে তারা সাহায্য করে, তারা একটা নতুন রোল মডেল সৃষ্টি করতে পারে, শুধু এশিয়ার জন্য নয়, পৃথিবীর জন্যে, যে আর্মি সাপোর্ট করতে পারে ডেমোক্রেসি, আর্মি সাপোর্ট করতে পারে ইলেকশনস, অথবা আর্মি ক্যান গো দি আদার ওয়ে। It's very difficult to say now. The situation is extremely uncertain. But the army could set a role model here and could promote democracy. মানে আর্মি হলেই যে ডেমোক্রেসির বিরুদ্ধে যেতে হবে সেটা না, তারা চেষ্টা করলে নিশ্চয়ই তারা মানে এই ডেমোক্রেসি, নির্বাচন, ইলেকশন সাপোর্ট করতে পারে এবং সেটা হবে। ধন্যবাদ। মাহফুজ আনাম, আমরা বাঙালিরা সাধারণত একটু সন্দেহপ্রবণ, এবং সেই সন্দেহটা মোটামুটি থাকার, ভালো বা খারাপ বলছি না, বাট সন্দেহ করাটা ভালোই। কিন্তু আমি বলতে চাই যে আজ অবধি আমি সরকারের কোনো কার্যক্রম থেকে এই ধরনের একটি কনক্লুশনে আসতে পারি না যে তারা নির্বাচন চাচ্ছেন না। আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত সুষ্ঠুভাবে একটা ভোটার লিস্ট হচ্ছে, এবং শুধু ভোটার লিস্ট না, একটা আইডেন্টিটি কার্ডও হচ্ছে, এবং অন্যান্য প্রস্তুতি হচ্ছে। ইনফ্যাক্ট এই সরকারের আসার অন্যতম কি আমি বলবো একমাত্র যুক্তি হচ্ছে সুষ্ঠু নির্বাচন দেওয়া, এবং সেই সুষ্ঠু নির্বাচন দিতে যদি তারা ব্যর্থ হয় তাহলে তো এই সরকারের অস্তিত্বেরই একটা প্রশ্ন উঠে যাচ্ছে। কিন্তু এই যে আপনি বললেন যে এই সরকার ক্ষমতায় এসেছেই একটি সুষ্ঠু নির্বাচন করার দায়িত্ব নিয়ে, সেই নির্বাচনের দায়িত্বের জন্য নির্বাচনের জন্য যে আনুষঙ্গিক কাজগুলো, সেটা কতটা প্রাধান্য আছে? কারণ প্রশ্ন যা আসছে রাজনৈতিক দলগুলোর নেতাদের কাছ থেকে যে সরকার অন্য অনেক কিছুই করছেন কিন্তু নির্বাচনের বিষয়ে তত কথা বলছেন না বা স্পষ্ট করে বলছেন না, রাজনীতি খুলে দিচ্ছেন না। আমি এই সঙ্গে একেবারেই একমত পোষণ করছি না। নির্বাচনের জন্য এটা ইলেকশন কমিশন যেটা হয়েছে তাকে অনেক স্বাধীনতা দেওয়া হয়েছে, এবং তারা খুবই দৃঢ়ভাবে এবং সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। একমাত্র জায়গায় যেখানে আমি মনে করি যে সরকার তার টাইম টেবিলের থেকে পিছিয়ে আছে সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা। আমি এখানেই এই সরকারকে বলতে পারেন যে দোষারোপ করব যে তারা এই আলোচনাটা আরও আগে করা উচিত ছিল, এবং যত দ্রুত এই আলোচনাটা তারা করবেন নির্বাচনের পরিবেশ ততই এগিয়ে যাবে। তবে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় যে একমাত্র নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার উপকরণ, আমি সেটাও বিশ্বাস করি না। ধন্যবাদ। দর্শকদের মধ্যে হ্যাঁ, আপনি পেছনের দিকে। আমি বলতে চাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে এটা সুষ্ঠু নির্বাচন করা, কিন্তু বর্তমান সরকার দুর্নীতি দমনের জন্য একটি স্বাধীন দুর্নীতি দমন কমিশন উনি গঠন করছেন। সেক্ষেত্রে সুষ্ঠু নির্বাচনের জন্য একটি স্বাধীন নির্বাচন কমিশন সচিবালয় গঠন করেন নেই কেন? এটা কি ঠিক গভর্নমেন্টের? ধন্যবাদ। সামনে আপনি দাঁড়িয়েছিলেন। আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন পলিটিক্যাল পার্টির সঙ্গে ডায়ালগ করছেন। বিএনপি বলছে যে খন্দকার দেলোয়ার হোসেন আমাদের জেনারেল সেক্রেটারি, চিফ ইলেকশন কমিশনার বলছেন যে তিনি প্রেডিক্ট করতে পারছেন যে তিনি জেনারেল সেক্রেটারি নন। এই ইস্যু তারা ডায়ালগটা পিছিয়ে দিয়েছেন 1.5-2 মাস আরও পিছনে। তো এই ডায়ালগ বা হবে কবে? ইলেকশন রুলস ফ্রেম আউট হবে কীভাবে? সেখান থেকে কি প্রশ্নকর্তার সন্দেহটা অবান্তর? ধন্যবাদ। হ্যাঁ, আপনি। আমি আইরিন খানের বক্তব্যের প্রসঙ্গ টেনে বলতে চাই, উনি বলেছেন যে নির্বাচনের ব্যাপারে বাংলাদেশে কয়েকটা, যেমন পলিটিক্যাল পার্টির রোল আছে, কেয়ারটেকার গভর্নমেন্টের রোল আছে, আর্মির রোল আছে। আমার মনে হয় অনলি আর্মিরই বাংলাদেশের প্রেক্ষাপটে এখন সমস্ত কিছু আর্মি ঘটাচ্ছে, একমাত্র আর্মি রোল প্লে করছে। আপনার কথা সূত্র ধরে একটু দেখি দর্শকদের মধ্যে কত শতাংশের মানুষ আপনারা দর্শক মনে করছেন যে সন্দেহ আছে, সন্দেহের শিকার আপনারা নির্বাচন নিয়ে? প্রায় 50% বেশিই মনে হচ্ছে, 55% হয়ে যাবে। আর নির্বাচন নির্দিষ্ট সময়ে হবে এরকম মনে করেন কত শতাংশ? 12 বা 15%। আর অনেকেই তাহলে এখনো বুঝতে পারছেন না। মাহমুদুর রহমান মান্না, আল্লাহ জানে, আমি জানি না। আপনি ধারণা কি আপনার? ধারণা করা মুশকিল এবং বিপজ্জনকও বটে।
ধরেন যেমন আইরিন খান বললেন যে ইলেকশন ঠিক মতো যে হবে কয়েকটা এর উপরে নির্ভর করে। একটা হচ্ছে পলিটিক্যাল পার্টি। আমি দেশের সবচেয়ে বড়, অথবা নজরুল ভাই যদি আবার রাগ করেন তাহলে বলবো অন্যতম বড় একটা দলের সাংগঠনিক সম্পাদক। আমি তো দেখছি যে আমাদের কোনো ভূমিকাই নেই। পলিটিক্যাল পার্টিগুলোকে শুধু ঢাকা শহরের মধ্যে ঘরের মধ্যে আটকে রাখা হয়েছে। লিমিটেশন 50 পিপল, তার বেশি না। সারা দেশে ঘরোয়া রাজনীতিও নাই। তা আমরা কী করব? দেখছি কি হয়। উনি আর একটা কথা বলেছেন খুবই ইম্পর্ট্যান্ট বাট ভেরি ভেরি অ্যালার্মিং, সেটা হচ্ছে সামরিক বাহিনীর একটা বিরাট রোল আছে। দেশে ইলেকশন হবে কি হবে না সেই ব্যাপারে সামরিক বাহিনী বলার কে? ইলেকশনটা ঠিকমতো যাতে হয় সেই জন্য সরকার যদি তাদের সহযোগিতা চায় কীভাবে ঠিকমতো নির্বাচন হতে পারে সেই জন্য তারা আসতে পারে, কিন্তু ইলেকশন হবে কি না সেই ব্যাপারে সামরিক বাহিনীর বলার কিছু থাকতে পারে? কিন্তু এরকম একটা পজিশন দাঁড়িয়ে গেছে এবং আমরা সবাই বলছি এদিক দিয়ে যে এটা একটা সামরিক বাহিনী সমর্থিত সরকার। কেন এর আগে যারা সরকার ছিল বিএনপি বা আওয়ামী লীগ, তাদের সামরিক বাহিনী সমর্থন করেনি? না করলে ওরা ক্ষমতায় থাকতে পারতো? এর আগে আমরা ঘটনা দেখি নাই যে সরকারকে সমর্থন আর্মি করে নাই সেই সরকার থাকতে পেরেছে? এই দেশে এতগুলো বছরের মধ্যে সামরিক বাহিনী কতদিন ছিল? এখন প্রশ্নটা কেন উঠেছে, কিছু কিছু প্রশ্ন আপনারা বলেছেন, আমি তার সাথে একটা বিষয় বলি। এই সরকারই বলেছেন যুদ্ধাপরাধীদেরকে নির্বাচন করতে দেওয়া হবে না। সরকার বলেনি, নির্বাচন কমিশন বলেছে। সরকারের ইয়েও বলেছেন যুদ্ধাপরাধী নির্বাচন করুক, এটা কাম্য নয়। যুদ্ধাপরাধীদের বিচার, একই কথাই তো দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত যে তারা তার বিরুদ্ধে করছেন। তো শেষ পর্যন্ত এরকম হবুচন্দ্র রাজার মতো ব্যাপার হবে না যে কাউকেই যখন শাস্তি দেওয়া গেল না তখন রাজা নিজেই শাস্তি দিল। পুরা দেশের মধ্যে কি একটাও যুদ্ধাপরাধী পাওয়া যাবে না? সেই যুদ্ধাপরাধী তাহলে ফাইন্ড আউট হবে তো, তারাকে হতে হবে তো। আগেও আপনারা প্রশ্ন করেছেন, এই একটা বড় ইস্যু, একে কেন্দ্র করে নির্বাচনের মধ্যে আরও জটিলতা তৈরি হবে কিনা, আরও কিছু কিছু ইস্যু তৈরি হচ্ছে সেগুলো নির্বাচনের জটিলতা তৈরি হবে কিনা। চালের দাম 2-3 দিন পরে 50 টাকা হয়ে যায় আর মানুষ যদি রাজপথে নেমে যায় তখন কি আমাদের দোষ দেবে? আগামী এক বছরে আরো অনেক বিষয় সামনে চলে আসবে, অনেক বিষয় হতে পারে। যদি এমন হতো সবার সঙ্গে আলোচনা করে তারা একটা সূত্রপাত করতেন, আমরা একটা লাইট অ্যাট দি এন্ড অফ দি টানেল দেখতে পারতাম। এখন তো ইট ইজ অল ডার্কনেস। ধন্যবাদ। নজরুল ইসলাম খান। নির্বাচন শিওরলি হবে 2008-এর মধ্যেই। হ্যাঁ, এটাই হলো পয়েন্ট আর কি, কবে হবে। এখন ব্যাপার হচ্ছে নির্বাচন কমিশন, আমাদের এই নতুন নির্বাচন কমিশনকেও অতি কথন রোগে পেয়ে বসছে। এর আগে আজিজ সাহেব সীতা নিয়ে কবিতা বলল, মাহফুজ সাহেব বললো আর কি যে কোনো খবর নাই রে ভাই, এই নিয়ে কত লেখালেখি আর কি, এবং তাদেরকে শেষ পর্যন্ত বিদায় নিতে হলো। তাও শিক্ষা হয় নাই। দেখা যাচ্ছে ইনারাও প্রত্যেক দিনই একটু সামনে গেলেই আর কি কিছু বলে আর কি, এবং দল বিশেষের প্রতি অনুরাগমূলক বক্তব্য এবং দল বিশেষের প্রতি পক্ষপাতমূলক আচরণ বা বিরাগমূলক আচরণ, আমরা এটা চাচ্ছিলাম না। আমরা চাচ্ছিলাম যে নির্বাচন কমিশন পরিপূর্ণভাবে নিরপেক্ষ হবেন এবং যোগ্য হবেন আর কি। তারা একটা নির্বাচনী বিধিমালা ড্রাফট দিয়েছেন, ওটা যদি পড়ে থাকেন আমি জানি না আর কি। একটা পার্টি রেজিস্ট্রেশনই হবে না যদি তার কেন্দ্র থেকে গ্রাম পর্যায় পর্যন্ত সিক্রেট ব্যালটের মাধ্যমে প্রত্যক্ষ ভোটে নির্বাচন না হয়, এবং ক্যান্ডিডেট কারা হবে তারা তার যে ওই এলাকার যে তার যে সদস্য তারা নির্বাচিত করে দিবে। বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের আমার জানা মতে সদস্য রেকর্ডেড আছে কিনা আমার জানা নেই আর কি, অন্তত বিএনপি তো আমাদের অত বড় তালিকা নাই আর কি। আরেকটা হলো যে জরুরি আইন প্রত্যাহারের কথা বলেছে নির্বাচন কমিশন প্রথম, এখন সম্প্রতি একজন নির্বাচন কমিশনার বললেন যে আমরা অনুরোধ করবো এটাকে সীমিত করার জন্য আর কি। এগুলেন সংকট, আমি আজ যে প্রশ্ন যে আসছে তার সন্দেহ আমার মনে হয় এগুলেনই কারণ আর কি। ধন্যবাদ। বাংলাদেশ সংলাপের পরবর্তী অনুষ্ঠানও ঢাকায়, সেই অনুষ্ঠানে অংশ নিতে চাইলে ফোন করুন 01819407030 এই টেলিফোন নম্বরে, অথবা তাতে SMS ও পাঠাতে পারেন। আর ইমেল করতে চাইলে ইমেল করতে পারেন bengali@bbc.co.uk এই ঠিকানায়। আজকের প্যানেলের সদস্যবৃন্দ, মিলনায়তনে উপস্থিত দর্শকবৃন্দ এবং রেডিও টেলিভিশনের অগণিত শ্রোতা দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ চ্যানেল আই কর্তৃপক্ষ এবং বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের কর্তৃপক্ষকে। এই অনুষ্ঠানের প্রযোজক ওয়ালিউর রহমান মেরাজ এবং আমি কামাল আহমেদ এখনকার মতো এখানেই বিদায় চাইছি। শুভরাত্রি।